স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। চট্টগ্রামের সিটি গেট এলাকায় কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছে। এতে আহত হন অপর 4 জন। ভোর পৌনে 5টার দিকে এই ঘটনা ঘটে। নিহতদের স্বজনরা জানান, একটি পিকআপে করে ভাটিয়ারি থেকে নগরীর ফিশারি ঘাটে মাছ বিক্রি করার জন্য যাচ্ছিলেন তারা। সিটি গেট এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন ও হাসপাতালে 2 জন মারা যান। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় জানা গেছেন। তারা হলেন রনি দাস, আকাশ দাস ও অজিত দাস। নওগাঁয় কমতে শুরু করেছে বিভিন্ন নদীর পানি। বর্তমানে ছোট যমুনা ও আত্রাই নদীর পানি সকল পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফের বৃষ্টি বা উজানের ঢল না নামলে দ্রুতই নদীর পানি কমবে এবং নিম্নাঞ্চলের জমি জেগে উঠবে বলে আশা করা হচ্ছে। এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। জেলার বিভিন্ন স্থানে রাতভর থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। জেলা আবহাওয়া অফিস জানায়, লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। পটুয়াখালীর পায়রা সহ দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাট এলাকায় পদ্মার ভাঙনে দিশেহারা স্থানীয়রা। কয়েক দফা ভাঙনে বিলীন হয়েছে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সহ শতাধিক স্থাপনা। ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ফেলছে পানি উন্নয়ন বোর্ড। ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা সেতু রক্ষা বাঁধের 800 মিটার এলাকা। চোখের পলকেই নদীগর্ভে বিলীন দোতলা এই মসজিদ। চলতি বছরের 6 আগস্ট শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরহাট 0 পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। মাঝিরহাটে গত 1 মাসে নদী ভাঙনে বিলীন হয়েছে 57টি বাড়ি ও 35টি ব্যবসা প্রতিষ্ঠান। একবার মনে করেন গাঙ্গা মেদিন ভাঙ্গা হনা ভিতরে যাই বাড়ি কষ্ট এই ভিতরে যাই ভাঙ্গা দিতেছে না। একজনে এক জায়গায় থাকি, গাছতলা বেলতলা তুমি করে থাকতেছে। আমি দীর্ঘ 12 বছর সিঙ্গাপুরে ছিলাম। আমি যত টাকা ইনকাম করেছি সব আমি একটা জমি কিনেছি, বাড়ি করেছি। আমার বাড়ি, আমার জমি সমস্ত কিছু নদীর গর্ভে চলে গেছে। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি নদীগর্ভে চলে গেছে পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষা বাঁধের একটি অংশ। ভাঙন আতঙ্কে জাজিরার 3 গ্রামের অন্তত 600 পরিবার এবং মঙ্গল মাঝিরহাটের প্রায় 250 ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা। ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। না 8-9 ভাঙ্গাতে জায়গাইছি, এখন আমাকে মনে করুন যে নদীর পার বাড়ি আসলে এখন হেও ভেঙে গেছে, এখন আমাকে থাকার কোনো জায়গাই নেই। আমাদের আগামীতে কি হবে জানি না। আমরা উপরস্থ সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই নদী শাসনের পদ্মা সেতুর 2 কিলো বেড়িবাঁধ হয়। অত্যাধিক পানি এবং স্রোত বৃদ্ধি পাওয়ার কারণে মূলত বর্ষা মৌসুমের শুরু থেকে ভাঙ্গনটা জরুরিভাবে ক্ষয়টা করে ক্ষয়ক্ষতির পরিমাণটা যেন সবচেয়ে কমানো যায় সেটা, এবং যখন পানি কমে যাবে তখন আমাদের এই জায়গায় প্রস্তাব দেওয়া আছে, স্থায়ী প্রতিরক্ষা কাজের প্রস্তাবনা দেওয়া আছে। জেলা প্রশাসন জানায়, ভাঙনের শিকার মানুষদের বিভিন্নভাবে সহায়তা দেওয়া হচ্ছে। যা ভূমিহীন বা যাদের একদমই ভূমি নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, ওদের জন্য পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সেটা করব। শরীয়তপুরে চলতি বছরের জুলাই আগস্টে প্রায় 300 পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। দীর্ঘ 5.5 মাস বন্ধের পর ভারত থেকে দিনাজপুরের হিলি বন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। এই বন্দরে 5 জন আমদানিকারককে 150 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় নওগাঁর জগদীশচন্দ্র রায় এন্টারপ্রাইজ নামের এক আমদানিকারক প্রতিষ্ঠানের একটি ভারতীয় ট্রাকে 30 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেন। প্রতিষ্ঠানটির প্রতিনিধি রাশেদ জানান,
জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ 5.5 মাস পর সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। 30 মেট্রিক টন পেঁয়াজ হিলি বন্দর দিয়ে আনা হয়েছে। হিলি বন্দরের উদ্ভিদ সঙ্গনী রোধ কেন্দ্রের উপসহকারী ইউসুফ আলী জানান, গত 3 মার্চ 2025 সর্বশেষ হিলি বন্দরে পেঁয়াজ আমদানি হয়েছিল। প্রায় 5.5 মাস পর পেঁয়াজ আমদানি আবারও শুরু হয়েছে। এই বন্দরে 5 জন আমদানিকারক 30 মেট্রিক টন করে মোট 150 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালার এক অনন্য নাম নতুন করি। স্বাধীনতার পর শিশু কিশোরদের প্রতিভা বিকাশে যে অনুষ্ঠানটি ছিল স্বপ্নের মঞ্চ, তা বন্ধ ছিল দীর্ঘ 2 দশক। ফের বিটিভিতে ফিরেছে নতুন করি। রবিবার অনুষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা। দেশের আনাচে কানাচে থাকা প্রতিভাবান শিশু কিশোরদের জন্য একসময় যে মঞ্চ খুলে দিয়েছিল স্বপ্নের দরজা, তার নাম নতুন করি। স্বাধীনতার পর 1976 সালে বিটিভিতে শুরু হওয়া এই অনুষ্ঠান হয়ে উঠেছিল শিশু কিশোরদের শিল্পী হিসেবে তৈরির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। নতুন করির হাত ধরে দেশের শোবিজে প্রতিষ্ঠা পেয়েছে বহু শিল্পী। তাদের মধ্যে রয়েছেন তারানা হালিম, রোমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা সহ অনেকে। নতুন করি 2005-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে নতুন করি সর্বশেষ আয়োজিত হয় 2005 সালে। দীর্ঘ 2 দশকের বিরতির পর আবারও সুর, অভিনয়, আবৃত্তির আলো জেলে ফিরছে স্বপ্নের মঞ্চ। রবিবার ঢাকার রামপুরায় বিটিভি কার্যালয়ে নতুন কুড়ির কার্যক্রম উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে ফের নতুন প্রজন্মের শিল্পী তৈরির সুযোগ তৈরি হলো। নতুন প্রজন্মের শিল্পী, গায়ক এবং সংস্কৃতি কর্মী তৈরি হবে এবং তারা আসলে বাংলাদেশের জাতি গঠনে ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্প বলা ও কৌতুক সহ 9টি বিষয় থাকছে। 2 শাখায় বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় সারা দেশকে ভাগ করা হয়েছে 19টি অঞ্চলে। 15 আগস্ট থেকে শুরু হওয়া আবেদন গ্রহণ চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে নভেম্বরে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। অনাহার ও অপুষ্টিতে মৃত্যুর মিছিল যেন থামছেই না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়। ভূখণ্ডটিতে একদিনে অনাহারে আরও অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। এতে করে ইসরায়েলের অব্যাহত অবরোধের ফলে দেখা দেওয়া দুর্ভিক্ষে গাজায় অনাহারে মোট মৃতের সংখ্যা বেড়ে 258 জনে দাঁড়ালো, যাদের মধ্যে 110 জনই শিশু। গাজার মন্ত্রণালয় বলছে, চলতি বছরের 2 মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার পর থেকে 24 লাখ মানুষের জন্য ভয়াবহ দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে দখল পরিকল্পনার অংশ হিসেবে গাজা সিটিতে আক্রমণ তীব্র করেছে ইসরায়েলি সেনাবাহিনী, যার ফলে হাজারো ক্ষুধার্ত ফিলিস্তিনি দক্ষিণের দিকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘ বলছে, দক্ষিণ গাজায় ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলের পরিকল্পনা অসহায় ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। এছাড়া ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও অন্তত 57 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 38 জনই ত্রাণ প্রত্যাশী ছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলে সমঝোতার মাধ্যমে রাশিয়ার বিপক্ষে যুদ্ধ শেষ করতে পারেন, কিন্তু শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের ন্যাটোতে প্রবেশ করা হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে একথা বলেন ট্রাম্প। পোস্টে তিনি জানান, জেলেনস্কি চাইলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রায় তাৎক্ষণিকভাবে শেষ করতে পারেন অথবা যুদ্ধ চালিয়ে যেতে পারেন। এছাড়া ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেন কোনোভাবে ফিরে পাবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এবার বৈঠকে জেলেনস্কির সাথে যোগ দেবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এই দলে থাকবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লেইন এবং ন্যাটো মহাসচিব মার্ক রুট।
বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার এবার ইতিহাস গড়তে চলেছেন। দেশের হয়ে প্রথম নারী আম্পায়ার হিসেবে সাথীরা জাকের জেসি এবার ম্যাচ পরিচালনা করবেন 2025 নারী ওয়ানডে বিশ্বকাপে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নারী আম্পায়ার আইসিসির মূল ইভেন্টে দায়িত্ব পালন করবেন। বয়সভিত্তিক বিশ্বকাপ, নারী এশিয়া কাপ ও আইসিসির বিভিন্ন আসরে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে জেসির। গত 2 বছর নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ, মালয়েশিয়ার অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ও অনূর্ধ্ব 19 টি20 বিশ্বকাপে আম্পায়ারিং করেন তিনি। এবারে নারী ওয়ানডে বিশ্বকাপ বসবে হাইব্রিড মডেলে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে আসরটি। 30 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত চলবে আসর। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে থাকছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, পাচারের অর্থে বিদেশে গড়া 40,000 কোটি টাকার সম্পদ ও 352 পাসপোর্টের সন্ধান। এমন দৃষ্টান্ত দরকার যেন ভবিষ্যতে কেউ সম্পদ লুট করতে না পারে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, শতভাগ আবাসনের দাবিতে চবিতে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এমন মন্তব্য করেছেন তারেক রহমান। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের একটি বিশেষ প্রতিবেদন, 51 লাখের মিনি স্টেডিয়ামে 14 কোটি টাকা বরাদ্দ, একনেকে অনুমোদন। এছাড়াও তাদের আরেকটি বিশেষ প্রতিবেদন, রেলের 9,000 কোটির প্রকল্পে পদে পদে অনিয়ম। এছাড়াও তাদের একটি বিশেষ লেখা, বাংলাদেশের আশার প্রদীপ সশস্ত্র বাহিনী। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, উদ্ধার হয়নি 1350 অস্ত্র, থানা ফাঁড়ি লুট। এটি একটি বিশেষ প্রতিবেদন তাদের। এছাড়াও নির্বাচনীয় তাদের একটি শিরোনাম, ইসির সামনে যত চ্যালেঞ্জ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই বড় চ্যালেঞ্জ, রাজনৈতিক দলগুলোর মধ্যে সদ্ভাব না থাকলে সংকট তৈরির আশঙ্কা। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, বিদেশে বাংলাদেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। এরপর আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমবে, সংস্কার প্রস্তাবে বিএনপির ভিন্ন মত আছে, ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকবে কিনা তা পরিষ্কার নয়। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে যেসব ক্ষেত্রে, তা হলো সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন, ইসি গঠিত হবে একটি বিশেষ কমিটির বাছাইয়ে মানবাধিকার আইন কমিশন সহ 4 প্রতিষ্ঠানের সরাসরি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, 4 সংসদীয় কমিটি সহ কিছু কমিটির সভাপতি বিরোধী দল থেকে হবে। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, ছিনতাই মামলার 1108 আসামি জামিনে মুক্তি পেয়েছে। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, ভোটে 3 ক্যাম্পাস সরগরম, নড়বড়ে ছাত্রদল নীরব। ছাত্র সংসদ নির্বাচন, ছাত্রত্ব না থাকায় জ্যেষ্ঠ নেতারা প্রার্থী হতে পারছে না। এছাড়াও তাদের একটি শিরোনাম, এলডিসি থেকে উত্তরণ পেছানোর চিন্তা, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে পর্যালোচনা করছে সরকার। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো।